আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের প্রোগ্রামগুলোতে। তাহলে যেটা এটা আমাদের প্রথম ক্লাস, একদম ক্লাসটা শুরু হবে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টে যে অধ্যায় দিয়ে সবাই আমরা শুরু করি, অর্থাৎ ভেক্টর দিয়ে। একটু বলে রাখি, তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টে অধ্যায় আছে মোট 10টা, সেকেন্ড পার্টে আছে অধ্যায় মোট 11টা। ঠিক আছে, ফার্স্ট পার্টের মধ্যে অধ্যায় 1 হচ্ছে রাশি এবং ভৌত জগতের পরিমাপ কিছু নিয়ে। ওগুলো একদম নর্মাল একটা ব্যাপার, ওগুলো আমরা খুব বেশি পড়বো না, যেগুলো দরকারি আমরা ওগুলো পরে নিব। তবে যেই পার্টটা সবারই খুব ভালো করে পড়া দরকার তা হচ্ছে ভেক্টর। এটা হচ্ছে প্রথম পত্রের অধ্যায় নাম্বার 2। তবে যদিও অধ্যায় একটা ভেক্টর, কিন্তু অধ্যায় একটা, তবে এর ইম্পর্টেন্স কখনোই 3টা অধ্যায়ের থেকে কম না। মানে তুমি এটাকে ভালো করে বুঝো, ভেক্টরকে ভালো করে বুঝলে তুমি আরো অনেকগুলো অধ্যায় অ্যাডভান্টেজ পাবা। তাই তোমাকে অবশ্যই বলি, তুমি এই অধ্যায়টাকে খুবই খুবই ইম্পর্টেন্স দিবা। ঠিক আছে, ভেক্টরকে আমি যে কোজা করি তা হচ্ছে এই ভেক্টরকে 3টা অধ্যায়ের সমান গুরুত্ব দিই। সে একাই 3টা অধ্যায়ের সমান ভ্যালু রাখে। তাই দেখবা বড় বড় কলেজগুলো, যেমন নটর ডেম কলেজ বলো, তারপর ভিকারুননিসা বলো বা হলি ক্রস বলো, ওইখানে করা হয় কি তারা ওইখানে প্রায় 2 থেকে 2.5 মাস জাস্ট ভেক্টর পড়ানো হয়। কেন ইমাজিন, একটা অধ্যায় প্রায় 2 মাসের উপরে পড়ানো হয়। কেন? কারণ তারা একদম বেসিক্সটাকে একদম স্ট্রং করে। তুমি একবার মনে রাখো, হ্যাঁ, একটা কথা খুব ভালো করে মনে রাখবা, তা হচ্ছে ইন্টারের পড়াশোনা আর এসএসসি পড়াশোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা অলমোস্ট 100 গুণ কঠিন। আই রিপিট, 100 গুণ কঠিন। এসএসসি থেকে ইন্টার অনেক ভাস্ট সিলেবাস। সো যেন আমাদের একদম বেসিক্সটা, আমাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয়, তাই আমরা খুব ভালো করে আগাবো। তাহলে চলো, কথা অনেক বললাম, আমরা শুরু করে ফেলি। কি দিয়ে শুরু করবো তা হচ্ছে টপিক গুলো কি কি, এই অধ্যায়ে কি কি টপিকস আছে খেয়াল করো। শুরু হবে আমাদের রাশির প্রকারভেদ দিয়ে। এর মধ্যে আমরা 2 টাইপের ক্লাসিফিকেশন দেখব। একটা হবে তোমার রাশিটা কি মৌলিক কিনা তার উপর ভিত্তি করে, আর একটা টাইপ হবে রাশির মধ্যে দিক আছে কিনা। একটা রাশি এটাকে মৌলিক কিনা এর উপর ডিফাইন করলে তা আবার 2 প্রকার। আবার রাশিটা কি দিক আছে না নেই এর উপর আবার 2 প্রকার। এগুলো আমরা পরে দেখব। এরপর আসবে আমাদের ভেক্টর রাশি। আমরা এখানে ভেক্টর, বিভিন্ন প্রকারের ভেক্টরের যোগ নিয়ে কথা বলবো। ওই ভেক্টরের যোগের মধ্যে একটা পার্ট হবে আমার সামান্তরিক বিধি। এখান থেকে আমাদের মেইন ডিসকাশন শুরু হবে। আসলে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর থেকে আসবে নলিনৌকা, আপেক্ষিক বেগ। এগুলো ম্যাথমেটিক্স এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, মানে ম্যাথ আসে এগুলো থেকে। হ্যাঁ, দেখো গ আর ঘ নাম্বার কোশ্চেন এখান থেকে আসবে। তারপর আছে ভেক্টরের গুণ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর ভেক্টর ক্যালকুলাস, যেটা নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, ক্যালকুলাস কি আমরা সবই আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, এখন তুমি বললে এগুলো বুঝবা না খুব ভালো করে, বাট যখন আমরা এগুলো গো থ্রু করবো এর মধ্য দিয়ে, দেখবা একদমই ডাল ভাত, তুমি সবকিছুই মোটামুটি খুব ভালো করে বুঝবা। তবে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। যখন আমরা ক্লাসগুলো দেখব, প্রথমত আমাদের একটু নেট স্পিড ভালো থাকতে হবে, তাই না? যদি তুমি ক্লাস করতেছো, নেট বারবার বাফারিং করতেছে, তুমি তো বিরক্ত হয়ে যাবে, পরে পড়বাই না। 2 নাম্বার হচ্ছে কথা, তুমি একটা কলম খাতা নিয়ে টেবিলে বসবা। কি বললাম? টেবিলে, খাতের উপরে কিন্তু উপর হয়ে বসে পড়লে হবে না ভাইয়া, তাহলে কি হবে? এত আরাম পেয়ে ঘুরে যাবে। সো এখন থেকেই তোমাদের অনেক বেশি সিরিয়াস হতে হবে। হ্যাঁ, এবং যে ক্লাসগুলো তুমি ঠিকমতো দেখো, আমি বলে রাখি, হ্যাঁ, এইটুকু আমার কনফিডেন্স আছে, তুমি আমার ক্লাসটুকু ঠিকমতো দেখলে তোমার বেসিক্স নিয়ে ইভেন পরীক্ষার জন্য এক্সট্রা করে কোনো থিওরি পড়তে হবে না। তুমি এগুলা পড়বা, এগুলা জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলা জাস্ট উদাহরণ করতে হবে, আর কিছু না। সো আমরা ক্লাসগুলো যেন খুবই ভালো করে দেখি, এবং করার সময় যেন আমাদের মানে ফোকাসটা ক্লাসের মধ্যে থাকে। যদি অন্য কিছু করতে ইচ্ছে করে, ভিডিও ক্লাস অফ করে দেন করবো, সমস্যা নাই তো, তাই না? এটাই তো ভালো জিনিস হচ্ছে কি আমাদের অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে। তাহলে চলো, অনেক কথা বললাম আমরা একদম শুরু করে ফেলি আমাদের রাশি এবং রাশির প্রকারভেদ নিয়ে। বাকি তো এগুলো লেখা আছে, একটু লিখে নিও। হ্যাঁ, ভিডিওটা পজ করে এগুলো লিখে নিও। এটা কি কি ছিল? এটা ছিল আমাদের এই অধ্যায়ের টপিকস। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো। ঠিক আছে, যাই, এই অধ্যায় মোটামুটি এগুলো ছিল। আমি এবার শুরু করি অধ্যায়টা। তাহলে শুরু হবে কি দিয়ে? রাশি এবং রাশির প্রকারভেদ দিয়ে। তাহলে আমরা একদম শুরু করে ফেলেছি এখন। তা হচ্ছে আমাদের রাশি। বলুন, রাশির ইংরেজি কি?
কোয়ান্টিটি, তাই না? আমাদের প্রত্যেকটা টার্মেরই কিন্তু ইংরেজি পারতে হবে। যেমন ভেক্টর ইংলিশ ভেক্টরি, আর রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কোশ্চেন ভাইয়া, বলেন তো রাশি কাকে বলে? কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু মাপা যায়, যা কিছু পরিমাপ করা যায়, তাকেই বলা হয় রাশি। যেমন এই হলো একটা মার্কার, আমি মার্কারের লেন্থ বা দৈর্ঘ্য মাপতে পারবো না স্কেল দিয়ে, যেহেতু মাপা যায় তাই লেন্থ একটা রাশি। এর ভর, এটাই মাপতে পারবো না, যেহেতু মাপতে পারবো, ভরও একটা রাশি। তার মানে যা কিছু মাপা যায় তাই হচ্ছে রাশি। আই রিপিট, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। আর মাপতে না পারলে তারা কি ভৌত জগতে নেই, তারা অন্য জগতে আছে। ফর এক্সাম্পল, তোমার রাগ কতটুকু তুমি মাপতে পারবা? তোমার কিন্তু কি, তুমি বাজারে গিয়ে খুঁজলেও কোনো রাগোমিটার নামক যন্ত্র পাবা না যেটা দিয়ে রাগ মাপা যায়। বা তোমার হাসি, তোমার ভালোবাসা, কান্না, এগুলাকে মাপার কোনো যন্ত্র নাই। এগুলা কিন্তু আমাদের ভৌত জগতে পড়ে না, এটা পড়ে হয়ে যায় মনোজগতের মধ্যে। বুঝা গেছে? তাহলে মাপতে পারলেই রাশি, না পারলে রাশি না। এখন এই রাশিটা কি মৌলিক কিনা এর উপরে আবার দুই ভাগে ভাগ করা যায়। রাশিটা মৌলিকতার উপর ভিত্তি করে দুই প্রকার, এক হচ্ছে মৌলিক রাশি, এক হচ্ছে আপনার মৌলিক রাশি, দুই আসবে যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক বা লব্ধ রাশি, এটা হচ্ছে মৌলিকতার উপর ভিত্তি করে রাশির ক্লাসিফিকেশন। এবং আমরা ক্লাস 9 10 থেকে পড়ে আসছি, সবাই জানি আমরা। বলতো মৌলিক রাশি কয়টা? 7টা, তাই না? একটু মনে করা দিই, মৌলিক রাশি কি ছিল? এক ছিল দৈর্ঘ্য, তোমরা নিজেরা বলা ট্রাই করো। হ্যাঁ, দৈর্ঘ্য। অনেক ছিল প্রস্থ, না ওইটা অনেক লেন্থের মধ্যে চলে যায়। হ্যাঁ, দৈর্ঘ্য বা একটা লেন্থ, যাই হোক। এরপর আসে ভর, তারপর সময়, 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাও কিন্তু মৌলিক রাশি। হ্যাঁ, আমরা মৌলিক রাশি পড়তেছি এখন, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। 5 নাম্বার আসতেছে তড়িৎ প্রবাহ। কি বললাম? তড়িৎ প্রবাহ, যাকে আমরা মানে সোজা বাংলায় বললে কারেন্ট বলি, তাই না? যে বলতে কারেন্ট হচ্ছে ওই কারেন্ট বলতে এটা তড়িৎ প্রবাহ। এরপর আসে আমাদের পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এন্ড দ্য লাস্ট ওয়ান, তা হচ্ছে ওই যে আমাদের আলো ব্যাপারটা। হ্যাঁ, আলোক তীব্রতা, দীপন তীব্রতা। ঠিক আছে, এটাকে বলা হয় দীপন তীব্রতা। দীপন তীব্রতা। তাহলে এই হচ্ছে তোমাদের 7টা মৌলিক রাশি। হ্যাঁ, আমাদের এই 7টাকেই মনে রাখতে হবে। একবার ভর্তি পরীক্ষা আসছিল, হ্যাঁ, ঢাকা ভার্সিটি পরীক্ষা আসছিল, নিচের কোনটি মৌলিক রাশি নয় এমন ছিল দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা এবং তাপ। দেখো এদের মধ্যে কোনটা নাই? তাপ নাই। তাপ হচ্ছে একটা শক্তি, এনার্জি, শক্তি একটা যৌগিক রাশি। ওকে, সো আমাদের এই 7টাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা এবং তড়িৎ প্রবাহ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। শুধু নামগুলো পড়লেই হবে না, আমাদের সাথে এদের এককগুলো পড়তে হবে। কি বললাম? এদের এককগুলোকেও পড়তে হবে। এখন দেখে ফেলি এর একক কি কি। হ্যাঁ, মনে রাখবো দৈর্ঘ্য, এর এসআই একক, এটা হচ্ছে মিটার, 12, তাই না? এটা রিপিট করা হচ্ছে। ভরের একক কি? ভরের একক কেজি। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রার একক কেলভিন। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপর পদার্থের পরিমাণ, এর একক কি আমরা জানি, এটা হচ্ছে মোল। আর দীপন তীব্রতা, এর একক হচ্ছে ক্যান্ডেলা, লিখবো আমরা সিডি দ্বারা। এই পাশের গুলো লেখা হচ্ছে তার একক বা ইউনিট। এখন একটু বলে ফেলা ভালো, তা হচ্ছে তোমাদের একক সিস্টেমটা কিরকম। আমরা যে বলি একক, এই ব্যাপারটা কিরকম। হ্যাঁ, এককের জন্য সবচেয়ে পপুলার নিয়ম মোট তিনটা পপুলার নিয়ম আছে। তা হচ্ছে, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি, 2 নাম্বারটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর 3 নাম্বারটা হচ্ছে এফপিএস পদ্ধতি। এককের মেইনলি 3টা প্রধান নিয়ম আছে, এমকেএস, সিজিএস, এফপিএস। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই নামগুলো মানে কি, আবার এদের ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক হবে মিটার, ভরের একক হবে কেজি, আর সময়ের একক সেকেন্ড। রিপিট,
যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাকেই বলা হয়ে থাকে এমকেএস পদ্ধতি। তারপরে যেই একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম আর সময়ের একক সেকেন্ড, তাকে বলা হয় সিজিএস। আর লাস্ট ওয়ান, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক ফুট, ফুটকে আমরা এফটি দ্বারা লিখবো। তারপরে ভরের একক পাউন্ড, যদিও আসে পি দ্বারা, বাট পাউন্ডকে লিখি আমরা এলবি দ্বারা, ঠিক আছে, পাউন্ডকে লেখা হয় এলবি দ্বারা। আর লাস্ট হচ্ছে সেকেন্ড, তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড, তাকে বলা হয় এফপিএস একক। এখন এতগুলো একক তো আমাদের মনে রাখা ঝামেলা হয়ে যাবে, তাই 1960 সালে, ঠিক আছে, তারা করছে কি, আমাদের সকল বিজ্ঞানীরা মিলে তারা আলটিমেটলি এই যে এই এমকেএস একক, এটাকে ধরে নিছে সারা বিশ্বের একক, এটাকে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এসআই একক। এবং আমরা মেইনলি এই এসআই এককটাই পড়ব। ওকে, তার মানে আমাদের জন্য দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, আমরা এগুলোকে একটু মাথায় রাখবো। এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, আর সাথে একটা তথ্য দেওয়া ভালো, এটা পরবর্তীতে লাগবে, তা হচ্ছে এই যে এই প্রতিটা পদ্ধতিতে আমাদের জি এর ভ্যালু কত, আমাদের জি এর ভ্যালু কত, জি তো বুঝি তাই না, যে আমাদের অভিকর্ষজ ত্বরণ এর মানটা কত হবে। যদি বলি আমি এটা হচ্ছে এমকেএস এ কত হবে বা এসআই একক কত, তা হচ্ছে 9.81, তাই না, আমরা জানি এত মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি বলা হয় সিজিএস এ কত, খেয়াল করো তো, আমরা জানি 1 মিটার মানে কত সেন্টিমিটার, আমরা সবাই জানি 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে যদি বলি এটাকে যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কত হবে, তাহলে মিটারকে আমি সেন্টিমিটারে নিব, 100 দ্বারা গুণ করব, নরমাল, একদম সহজ, 981। এরপর যদি বলা হয় যে এফপিএস পদ্ধতিতে এককটা কত, জি এর মানে ভ্যালু কত, তা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। আমাদের এই তিনটা ভ্যালু কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। ওকে, এই তিনটা ভ্যালুকে আমরা মাথায় গেঁথে নিব, এগুলো লাগবে আমাদের। দেখবা যে একটুটার পর আমরা যে খুব ডিপলি পড়তেছি, এগুলা ভবিষ্যতে অনেক কাজে দিবে। যারা অনেক, আমি দেখছি এরকম অনেক সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে যারা কয়দিন পরে এইচএসসি দিবে, তারা কিন্তু এগুলো নিয়ে কনফিউজ থাকে যে ভাইয়া এফপিএস পদ্ধতিতে জি এর মান কত জানি না, আর আমরা একদম প্রথম ক্লাসে শিখে ফেললাম। এটা হচ্ছে আমাদের পার্থক্য। ওকে, আমরা এই ক্ষুদ্র ভাবে অনেক টাগায় থাকবো। তাহলে চলো, তাহলে আশা করি আমরা এই মৌলিক রাশি পড়ে ফেলতে পারলাম। এই 7টা হচ্ছে মৌলিক রাশি, আর আমি এটা নিয়ে কেন কথা বলি জানো, কারণ এই 7টা ব্যতীত পৃথিবীর সকল রাশি হবে যৌগিক রাশি। এর উদাহরণ কোটি, তুমি কয়টা মনে রাখবা, দরকার নেই, আমরা এই 7টা কি মনে রাখবো, এর মধ্যে পড়লে মৌলিক, আনলেস যৌগিক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক রাশি নিয়ে যে কোনো মানে ফুল ডিসকাশন দেবো। তাহলে এই পার্টটুকু একটু ভালো করে উঠায় নাও, ভিডিওটা পজ করে উঠায় নাও। আশা করি উঠে নিছো। আমি এবার এই পুরো পার্টটাকে মুছে দিচ্ছি, যে মৌলিকতার উপর ভিত্তি করে রাশি যে দুই প্রকার, তাকে আমরা মুছে দিলাম। এখন দেখবো আবার আমরা রাশির ক্লাসিফিকেশন, তবে এবার ক্লাসিফিকেশনটা হবে রাশিটা কি ভেক্টর রাশি না ভেক্টর না, এর উপর একটা রাশি নিয়ে কথা বলবো। এই রাশিটা কি ভেক্টর রাশি, মানে রাশির দিক আছে কিনা, মেন কথা হচ্ছে রাশিটার দিক আছে কিনা, এর উপর রাশি কয় প্রকার। তাহলে কি দিক কি হবে, দিক থাকতে পারে না থাকবে না, তার মানে এখানে দুটো ক্লাসিফিকেশন হবে। একটাকে বলা হয়ে থাকে অদিক রাশি, দ্যাট মিন্স দিক নাই, আরেকটাকে বলা হয়ে থাকে সদিক রাশি বা দিক আছে। কি বললাম, একটা রাশির দিক আছে কিনা এর উপরে দুই প্রকার, অদিক আর সদিক। এই অদিককে আমরা সুন্দরভাবে বলি স্কেলার রাশি। অদিক কি বলা হয়ে থাকে আমাদের স্কেলার রাশি, আর সদিক রাশিকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আমাদের এই অধ্যায়টা মেইনলি এই ভেক্টর রাশিকে নিয়ে ডিল করবে, ভেক্টর রাশিকে নিয়ে ডিল করা হবে। এখন যদি বলে ফেলে ভাইয়া অদিক রাশি কিংবা স্কেলার রাশি কাকে বলে, নরমাল কথা, যে সকল রাশির শুধুমাত্র মান আছে, যে সকল রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, মান আছে বাট দিক নাই। হ্যাঁ, যে সকল রাশির মান আছে বাট দিক বিদ্যমান নেই, এদেরকে বলা হয়ে থাকে আমাদের স্কেলার রাশি। ফর এক্সাম্পল যদি বলি ভাইয়া এই কলমটার ভর কত, তুমি কি বলবা, দোলা,
50 গ্রাম। তুমি এমন বলবা ভাইয়া এর ভর 50 গ্রাম উত্তর দিকে, অবশ্যই বলবা না, তাই না? সো যে সকল রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, যেমন এর ভর মান আছে, তাহলে যা বলেছিলাম, হ্যাঁ, তা হচ্ছে আমাদের কোন একটা রাশির মধ্যে যদি থাকে, তাহলে আমরা যা বলতেছিলাম তা হচ্ছে কোন রাশি যদি শুধুমাত্র মান থাকে, দিক না থাকে, একে বলা হবে স্কেলার বা অদিক রাশি। আর যদি একটা রাশির মান এবং দিক উভয়টাই থাকে, অর্থাৎ কোন একটা রাশিকে সম্পূর্ণ ডিফাইন করতে, সম্পূর্ণ ব্যাখ্যা করতে যদি এর মানটাও দরকার হয়, এর দিকটাও দরকার হয়, তখন তাকে বলা হয়ে থাকবে আমাদের ভেক্টর রাশি কিংবা সদিক রাশি। ঠিক আছে? তার মানে ভেক্টর রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে এর মান এবং দিক উভয়টাই লাগবে। ওকে, ফর এক্সাম্পল কি বলতে পারো, যে মনে করলা তুমি এখান থেকে তোমার এক ফ্রেন্ডের বাসা যাবা, এবং ধরো দূরত্বটা মাপলে হয় 100 মিটার। তুমি কি বলবা যে আমার ফ্রেন্ডের বাসা এখান থেকে 100 মিটার দূরে। বাট যদি তুমি কাউকে ধরলে যে জানে না, তাকে যদি তুমি তোমার ফ্রেন্ডের বাসা বলতে চাও, তুমি জাস্ট এটা বলো যে এখান থেকে ফ্রেন্ডের বাসা 100 মিটার দূরে, সে কিন্তু পাবে না। সে কোন দিকে যাবে? সে এদিকে যাবে না এইদিকে যাবে না এইদিকে যাবে? তুমি তাকে বলো নাই। তাই ওই ক্ষেত্রে আমার বলতে হবে কি, দিকটাও বলতে হবে। যে মনে করলা সে হ্যাঁ উত্তর দিকে যাবে, সে দেন সে খুঁজে পাবে। ব্যাপারটা এরকম যে যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মান এবং দিক উভয়টাই লাগে, একে বলা হয়ে থাকে আসলে ভেক্টর রাশি। তাহলে আমাদের জন্য এদের উদাহরণ মনে হয় খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায়শই এমসিকিউতেও ওই পাঠে চলে আসবে। তা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ কোনগুলো আর ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো। সো আমরা কয়েকটা বলে ফেলি। খেয়াল করো, আমরা যে আগে কষ্ট করে 7টা মৌলিক রাশি পড়ছি, মনে রাখবা ওই 7টার মধ্যে 7টাই হচ্ছে স্কেলার রাশি। তাহলে লিখে দিই আমরা সকল মৌলিক রাশি। সকল মৌলিক রাশি হচ্ছে কি আমাদের স্কেলার। সকল মৌলিক রাশি কত হবে আমাদের? স্কেলার হবে। এছাড়া আমরা দূরত্ব, তারপরে ধ্রুতি, এরাও স্কেলার। দূরত্ব, ধ্রুতি, শক্তি, ঠিক আছে, এরাও স্কেলার। বা আমি এটাকে বলতাম যেটা, যে তোমাদের একটা অধ্যায় তো ছিল, 9 10 একটা অধ্যায় ছিল, ইন্টার একটা অধ্যায় পাবা কাজ, শক্তি, ক্ষমতা নামে। ওই কাজ, শক্তি, ক্ষমতা প্রত্যেকেই স্কেলার রাশি। তাহলে কি বললাম? কাজ, শক্তি, ক্ষমতা এই প্রত্যেকেই হচ্ছে স্কেলার রাশি। ক্ষমতা। এছাড়া তড়িৎ বিভব, তড়িৎ বিভব এটাও কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, এরকম স্কেলার রাশি অনেকগুলো হবে। আমরা যেগুলো বেসিক্স, ওই 7টা কি ছিল? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, ওই 7টা। এছাড়া দূরত্ব, ধ্রুতি, কাজ, শক্তি, ক্ষমতা, তড়িৎ বিভব ইত্যাদি হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশি এবার কি হবে খেয়াল করো। তাহলে স্কেলার রাশি বাদ দিয়ে যাতায়াত ভেক্টর রাশি, বাট স্কেলার রাশি আমরা সবগুলো মুখস্থ করতে পারিনি, আর অনেকগুলো আছে। ভেক্টর রাশি কোনটা একটু বলি, আমি এটাকে এইভাবে মনে রাখতাম একটা সুন্দর ছন্দ দিয়ে। তা হচ্ছে ভবে সব, এটা লিখে নাও, ভবে সব প্রিয়তম ভাসে প্রেম। ভবে সব প্রিয়তম ভাসে প্রেম। তুমি এর মাধ্যমে অলমোস্ট সকল ভেক্টর রাশি পেয়ে যাবা। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এর মধ্যে তুমি সকল ভেক্টর রাশি পেয়ে যাবা। কিভাবে খেয়াল করো, ভতে হচ্ছে ভরবেগ, ভতে হচ্ছে ভরবেগ, ভরবেগ একটা ভেক্টর রাশি। বতে হচ্ছে বল, শুধু বল না, তুমি বল বলো কিংবা বলের ভ্রামক বলো। ঠিক আছে, বলের ভ্রামক কি তোমরা এখন এটা পড়ো নাই, এটা অধ্যায় 4 গিয়ে পাবা। ঠিক আছে, বলের ভ্রামককে বলা হয় থেকে টর্ক। এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বল, বলের ভ্রামক, কিংবা আরেকটা আছে বলের ঘাত। একটু বলে রাখি, তুমি কিন্তু এখানকার সবগুলো রাশি জানো না এখনো, কারণ তুমি এখন পড়ো না এগুলা, তোমার মাত্র ফার্স্ট ইয়ারে। যখন তুমি কয়েকটা দিন যাবে তখন তুমি সবগুলোকে চিনবা। আপাতত জাস্ট নামগুলো মনে রাখো। হ্যাঁ, যে ভতে হচ্ছে ভরবেগ, ভরবেগ ভেক্টর রাশি। বেতে হয় বল, তারপরে হচ্ছে সরি বেতে না আসলে আচ্ছা সমস্যা নেই, এটা হয় কি বল, বলের ভ্রামক বা টর্ক, বলের ঘাত, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। শতে হচ্ছে সরণ, শতে হচ্ছে সরণ, সরণ ভেক্টর রাশি।
এটা একটু মার্ক করি, আমরা একটু পরে এই সরণ নিয়ে কথা বলবো। আবার ব আছে, তুমি এটা বলতে পারো বেগ। ব্যাপারটা এমন ছিল, এই বেতে ছিল বেগ আর এই বতে ছিল বাকিগুলো। আমি একটু উল্লেখ করছি। যাই হোক, এই পথ হচ্ছে প্রাবল্য, এই পথে হচ্ছে প্রাবল্য। কোন প্রাবল্য? তড়িৎ প্রাবল্য বলো, কিংবা এটাকে অনেকে বলা হয় তড়িৎ তীব্রতা, একই কথা। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, চৌম্বক প্রাবল্য বা চৌম্বক তীব্রতা, প্রত্যেকেই ভেক্টর রাশি। ওতে হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন। এখন এটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ খেয়াল করো, যখন আমরা বুঝলাম সকল মৌলিক রাশি, 2 নম্বরটা কি ছিল? ভর না? ভর কিন্তু স্কেলার রাশি, বাট ওজন কি রাশি? ভেক্টর রাশি। কারণ ওজন একটা বল, আমরা সবাই জানি যে ওজন কত হয়, ডাব্লিউ ইকুয়াল টু লিখি আমরা এমজি, তাই না? দেখো তো, ভর ইনটু ত্বরণ, সে একটা বল না, সে একটা ফোর্স। আর ওজন কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, তার মানে ওজনের দিক হবে পৃথিবীর কেন্দ্র বরাবর, সেটা ভেক্টর রাশি। ততে হচ্ছে ত্বরণ, ততে হবে ত্বরণ, মতে হবে মন্দন। ত্বরণ ভেক্টর রাশি, মন্দন ভেক্টর রাশি। ভতে হবে ভ্রামক, ভতে হবে ভ্রামক। কিসের ভ্রামক? যে কোনো টাইপের ভ্রামক ভেক্টর রাশি। আবার বলি, যে কোনো টাইপের ভ্রামক ভেক্টর রাশি এক্সেপ্ট জড়তার ভ্রামক। তাহলে কাজ করো, তুমি এই ভ্রামক থেকে লিখে ফেলো যে জড়তার ভ্রামক কিন্তু আমার স্কেলার রাশি। জড়তার ভ্রামক কি এখন করতে হবে না, জাস্ট নামটা জেনে রাখো। ওকে, যে কোনো টাইপের ভ্রামক ভেক্টর রাশি এক্সেপ্ট, লিখে দাও, এক্সেপ্ট জড়তার ভ্রামক। এগুলা কি আমরা পরে জানবো। পরে সতে হচ্ছে সান্দ্রতা, সতে হয় সান্দ্রতা, পথে হয় পৃষ্ঠটান, পৃষ্ঠটান। যে কোনো টান বা ধাক্কাই তো বল, তাই না? দেখো আমি বলি, দরজাকে আমি টান দিছি বা দরজাকে আমি ধাক্কা দিছি, দরজাকে, হ্যাঁ টান দাও বা ধাক্কা দাও, তুমি কি প্রয়োগ করতেছো? টান দেওয়া মানে বল প্রয়োগ করা, ধাক্কা দেওয়া মানে কি? বল প্রয়োগ করা। যেহেতু তুমি বল প্রয়োগ করতেছো, মানে এটা একটা বল কিন্তু, তাই সে একটা ভেক্টর রাশি। আর মতে কিছু নাই, মতে নেওয়ার জন্য। তাহলে আমরা কিন্তু এর মধ্যেই সকল ভেক্টর রাশিকে আমরা নিয়ে আসছি। তবে ভাইয়া কয়েকটা পার্ট তুমি এখন না বুঝতে পারো, যেমন এই বলের ভ্রামক কি, বলের ঘাত কি, কিংবা এই জড়তার ভ্রামক, সান্দ্রতা, তুমি এখন পড়ো নাই, এটা তুমি পরে জানবা। বাট আমাদের এক্সাম্পল আমরা একবারে করে ফেললাম। এর বেনিফিট কি? যখন তুমি এই যে বলের ঘাত করবা, তোমাকে এক্সট্রা করে বলতে হবে না যে ভাইয়া বলের ঘাত কি, ভেক্টর রাশি না স্কেলার রাশি। কিংবা যখন তুমি তড়িৎ বিভব করবা, তখন যেন এক্সট্রা করে পড়তে না হয় যেটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। আমি এটাকে স্টার্টিং এ একবার ডিটেইলসে পড়ে ফেললাম। তাহলে তোমার কাজ হবে এটাকে এখন সুন্দর মতো গুছাইয়া নিজের মতো লেখা। তাহলে পার্টটা আমি আবার একটু বলে দিই, যে সকল রাশি শুধুমাত্র মান আছে, যে সকল রাশি শুধুমাত্র মান আছে এবং দিক নাই, অর্থাৎ বলতে পারো যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশ করতে মান থাকলেই হবে, দিক লাগে না, তাকে বলা হয় স্কেলার বা অদিক রাশি। এক্সাম্পল হচ্ছে সকল মৌলিক রাশি, অথবা দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি, ক্ষমতা, একটা অধ্যায়ের নামে আছে, তড়িৎ বিভব, জড়তার ভ্রামক ইত্যাদি। বুঝা গেছে? আর যদি বলি কোনটা ভেক্টর রাশি, কি হবে? যে সকল রাশির মান এবং দিক দুইটাই বিদ্যমান। এক্সাম্পল কি? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভতে ভরবেগ, বতে বলতে পারো তুমি বেগ বা এগুলি বল, বলের ভ্রামক বা টর্ক বলা হয় এটাকে, বলের ঘাত। সতে সরণ, বতে বেগ, পথে প্রাবল্য, ওতে ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক। সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি এক্সেপ্ট জড়তার ভ্রামক। তারপর কি? সতে হচ্ছে সান্দ্রতা, পথে হচ্ছে পৃষ্ঠটান। সো বুঝে গেল? এখন তুমি প্রশ্ন ভাইয়া বলতো ঘর্ষণ কি রাশি? অনেকে বলো ভাই এর মধ্যে ঘর্ষণ নাই, ঘর্ষণ হয়তো বা স্কেলার রাশি। কিন্তু ভাই একটা কমন সেন্স থাকতো, ঘর্ষণ মানে কি ছিল? একটা বল না? ঘর্ষণ হচ্ছে একটা বাধাদানকারী বল, মানে বল তো, আর বল কি রাশি হয়? ভেক্টর রাশি। তাই ঘর্ষণ কিন্তু একটা ভেক্টর রাশি। আশা করি আমরা এরই মধ্যে দিয়ে সকল প্রকার ভেক্টর রাশিকে নিজেদের মাথার মধ্যে একটু হলেও দেখে নিতে পারছি। সো এগুলো আমাদের খুবই কাজে দেবে। আচ্ছা, আমি একটু বার করছিলাম, তা হচ্ছে সরণ। আমি এবার একটু সরণ নিয়ে কথা বলবো। আমরা একটু এখন সরণ নিয়ে কথা বলি। এই পার্টটা আমি মুছে দিচ্ছি, তাহলে ভালো হবে। ওকে, তাহলে এবার আসছে আমাদের সরণ। একে আমরা ক্ষেত্রে ডি দ্বারা লিখি, অনেক ক্ষেত্রে এইচ দ্বারা লিখি। হ্যাঁ,
ডি ফর ডিসপ্লেসমেন্ট। যাই হোক, সরণ কাকে বলে? আমরা 9 পড়ে আসছি, ঠিক আছে? 9 মানে ছোটবেলা, এই ছোটবেলায় পড়ে আসছি। সংজ্ঞাটা হচ্ছে কি ছিল? সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় তার সরণ। সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয়ে থাকে তার সরণ। আচ্ছা, এভাবে বলতে পারো যে ধরলা একটা বস্তু এখানে আছে আর একটা বস্তু এখানে আছে, বা বাদ দাও, মনে করলা এটা এ নামক স্থান, এটা বি নামক স্থান। এখন এক লোক এ থেকে বিতে যাবে, সে কি করতে পারে? সে পুরো ঢেউ আকার যেতে পারে, সে ঢেউ আকার যেতে পারে এই বি পয়েন্টে। সে এটা করতে পারে 7 সমুদ্র 13 নদী পার হয়ে পরে যেতে পারে। এটা 1 নং, এটা 2 নং পথ। আবার সে যদি বুদ্ধিমান হয় সে একদম সোজা চলে যাবে, হ্যাঁ, এটা 3 নম্বর পথ। এখন সে যেই পথেই যাক না কেন তার সরণ সেম। সে যেই পথেই 1 নং পথে যাক, মানে ঢেউ আকারে যাক, কিংবা 7 সমুদ্র পার হয়ে যাক, অথবা স্ট্রেট যাক, এই 3 ক্ষেত্রে তার সরণ সমান হবে। কারণ সরণকে আমরা এভাবে মনে রাখবো, সরণকে আমরা এভাবে মনে রাখবো, সরণ হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান, কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী মিনিমাম দূরত্ব। আর মনে রাখবো যে কোনো দুটা পয়েন্টের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটা, তা হচ্ছে সরলরেখিক দূরত্ব। তুমি খেয়াল করে দেখো, অন্য যেই পথে যাক না কেন তা কিন্তু বড়, অন্য যেই পথে যাক তা কিন্তু বড় হবে, সবচেয়ে কম দূরত্ব হবে স্ট্রেট দূরত্বটা। তার মানে মনে রাখবো এ থেকে বি এর ক্ষেত্রে সরণ কোনটা? এই স্ট্রেট লাইন। আর এর দিক কি হবে এটা মাথায় রেখে নিব, তা হচ্ছে সরণের দিক। সরণের দিক অলওয়েজ আদি হতে শেষ দিকে, আদি হতে শেষ দিকে। ওকে, এখন আমরা একটা एग्जांपल দেখে ফেলি। মনে করলা এক ব্যক্তি সোজা গেল 4 মিটার এবং এর সাথে লম্ব বরাবর গেল 3 মিটার। তাহলে বলো তো ভাইয়া লোকের সরণ কত? একদম ডান হাত। কি করবা? সরণ হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থান মিনিমাম দূরত্ব। এটা কত? বাই পিথাগোরাস √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করে দেখো, এটা 5 চলে আসবে, তাই না? দেন বা মনে করো এরকম বললাম যে এক ব্যক্তি বৃত্তাকার একটা পথে হাঁটতেছে। ধরলাম একটা বৃত্ত পথ যার ব্যাসার্ধ 10 মিটার, সেই বৃত্ত পথের পরিধি বরাবর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে স্টার্টিং পয়েন্টে এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে চলে আসলো। এক ব্যক্তি একটি বৃত্তাকার পথে হাঁটতেছে, সে হাঁটতে হাঁটতে বৃত্ত পথে কি স্টার্টিং পয়েন্ট থেকে এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে চলে আসলো। এখন তার সরণ কত হবে? কত হবে? আদি অবস্থান শেষ অবস্থান মিনিমাম দূরত্ব তথা এইটুকু। এটা কত? ব্যাস না আসলে 10 × 10, 10 + 10 তার মানে হবে 20 মিটার। তাহলে এই ক্ষেত্রে সরণ হবে 20 মিটার। বুঝে গেছে? আচ্ছা, যদি আপনারা এই পার্টটুকু বুঝে থাকেন তাহলে তোমাদের প্রথমে একটা আমি কাজ দিচ্ছি, দেখি এই ম্যাথটা তোমরা কয়জন করতে পারো। হ্যাঁ, ধরি একটা চাকা, একটা গাড়ির চাকা যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, চাকাটা ঘুরতেছে, চাকাটা ঘুরে ঘুরে আগাচ্ছে। এখন এই চাকার একদম নিচে একটা পয়েন্ট দেওয়া আছে, আমি মার্ক করলাম এটা হচ্ছে পি পয়েন্ট। এখন চাকা ঘুরলে কি হবে? চাকাটা সামনে আগাবে আর পি পয়েন্টটা উপরে উঠে যাবে। একটা চাকা ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে চাকাটা সামনে আগাচ্ছে আর পি পয়েন্টটা কি হবে? উঠে যাবে না উপরের দিকে। প্রশ্ন হচ্ছে যে আমার চাকাটা অর্ধ ঘুরলে, প্রশ্ন হচ্ছে চাকাটি অর্ধেক ঘুরলে, চাকাটি অর্ধ চক্র ঘুরলে, অর্ধ চক্র ঘুরলে পি পয়েন্ট এর সরণ কত? পি পয়েন্ট এর সরণ কত? এটাই প্রশ্ন। চাকাটি অর্ধ চক্র ঘুরলে পি পয়েন্টের সরণ কত? তাহলে আপনারা কিভাবে করবেন? অনেক ট্রাই করেন, ভিডিওটা পজ করে ট্রাই করো, আর একান্ত না পারলে কিন্তু আমরা করে দিব। আশা করি তোমরা ট্রাই করছো। আর আমরা এবার দেখি সফটটা, ঠিক আছে? দেখো চাকাটা অর্ধ ঘুরলে পি পয়েন্টের সরণ কত একটু বুঝাবে। চাকাটা যদি অর্ধেক ঘুরে, ধরো অর্ধেক ঘোরার পরে চাকাটা আলটিমেটলি হয়ে আছে, অর্ধেক ঘোরার পরে এই পি পয়েন্টটা কই আসবে?
দেখো তো যদি জায়গাটা ফুল ঘুরতো, পি পয়েন্ট ঘুরে আবার এখানে আসতো, ঘুরছে অর্ধেক, তাহলে পি পয়েন্ট আসবে কতটুকু? অর্ধেকটুকু করে, তার মানে এখানে আসবে। ফুল ঘুরলে পি পয়েন্টটা ফুল ঘুরতো, ঘুরছে অর্ধেক, তাহলে পি পয়েন্টটা ঘুরবে অর্ধেক। তাহলে বর্তমানে পি পয়েন্ট আছে এখানে, তোমাকে বলা হয়েছে পি পয়েন্টের সরণ কত। আমরা কি জানি? সরণ মানে হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থান এদের মিনিমাম দূরত্ব। তার মানে তোমাকে এই যে এই রেখাটার লেন্থ বের করতে হবে। কিভাবে বের করবা? একটু বুদ্ধি খাটাও তো, তুমি লম্ব আঁকো। লম্ব আঁকালে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, তো এটা কত হবে? ওভারঅল ব্যাস না, তার মানে 10 × 2 মানে 20 সেন্টিমিটার। আর এই পথটুকু কত? এই পথটুকু কত হবে? ট্রাই করো, এই পথটুকু কত হবে? দেখো চাকা কিন্তু ফুল ঘুরলে আগাত পরিধি সমান, চাকা পূর্ণ ঘুরলে আগাত পরিধি সমান, ঘুরছে অর্ধেক, আগাবে কতটুকু? অর্ধেক আগাবে, তাই না? চাকাটা যেহেতু ফুল ঘুরছে, ফুল ঘুরলে আগাত পরিধি সমান, ঘুরেছে অর্ধেক, তার মানে পরিধি অর্ধেক আগাবে। সো কাটা কাটি, কাটাকাটি করলে কত আসে দেখো তো? পাই আর, এখানে পাই তো পাই, আর আর হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 10 পাই। বাইটাকে করলে আসবে 31.3.1416 এরকম, এত সেন্টিমিটার। তাহলে তুমি এই দেখো, তুমি কিন্তু এই পথটুকু পেয়ে গেলা। তুমি ভূমি জানো, লম্ব জানো, তাহলে বলো অতিভুজ কত হবে? d হবে √, এই যেটা 31.416 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? আবার বলি, দেখো আমার লাগবে তো এটা, তাই না? লাগবে এই পথ, এটা মানে কত হবে? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। লম্ব কত? ব্যাস 10 ছিল, ব্যাস হচ্ছে 20। আর এটা কত? চাকা ফুল ঘুরলে আগাত পরিধি সমান, ঘুরছে অর্ধেক, তাই পরিধির অর্ধেক আগাবে। অর্ধেক কত? 31.416। বুঝা গেছে? আচ্ছা, যদি আমরা এই ম্যাথটা বুঝে থাকি, তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। তা হচ্ছে চাকাটি অর্ধেক না ঘুরে চাকাটি 3/4 চক্র ঘুরলে, চাকাটি 3/4 চক্র ঘুরলে পি পয়েন্টের সরণ কত? এটা তোমাদেরকে শেষ জানবো, এর মধ্যে ছোট্ট একটা ট্রিক্স আছে, হ্যাঁ? এর থেকে ওইটা একটু ট্রিকি, সো ট্রাই করো। সো আশা করি আমরা এই যে সরণটুকু বুঝতে পারলাম, তাই না? আমরা আমাদের নেক্সট ক্লাসে, এর পরবর্তী ক্লাসটা আপলোড দেওয়া হবে, তোমাদের ফিজিক্সের উপরে আমি 2টা ক্লাস আপলোড দিব। সো প্রথম ক্লাসে এগুলো পড়লাম, তাই না? প্রথম ক্লাসে আমরা এই নিয়ে কথা বললাম, কিছু ভেক্টর রাশি নিয়ে কথা বললাম, টুকটাক নিয়ে কথা বলছি, হ্যাঁ? এই পার্টটা বইয়ে তো বুঝানো পাবো না, তাই আমি একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। আর আমরা নেক্সট পার্ট থেকে, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমরা বইয়ের সিকোয়েন্স আঁকাবো, মানে বইয়ে কিভাবে থাকে। প্রথমে ভেক্টর রাশির প্রকারভেদ থাকে, তারপর ভেক্টরের যোগ থাকে, আমরা ওগুলো নিয়ে পড়বো, হ্যাঁ? যদি আমরা যোগটা আগে করবো, ভেক্টরের যোগ কিভাবে করতে হয় ওইটা আমরা নেক্সট ক্লাস দেখবো। এবং ওই ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট, ওইটা আমরা যেন একটু মিস না দিই। ওকে, সো আশা করি ওই ক্লাসটা তোমরা কেউ মিস দেবা না। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই জানাবা, কারণ তোমাদের সাথে আমাদের একটা ইন্টারেকশন দরকার আছে, তাই না? যত বেশি সাপোর্ট থাকবে দুই পক্ষ থেকে আমাদের জন্য বেটার, তোমাদের ভালো ভালো ক্লাসকে প্রোভাইড করা। সো ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদেরকে জানাবা, ফ্রেন্ডদের সাথে মিলে দেখবা এবং শেয়ার করবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।